আবারও শুরু ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলা। ইরান কোনো কাগজে বাঘ নয় যাকে ভেনেজুয়েলার মতো রাতারাতি শেষ করা যায়। দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু 21, অধিকাংশই বিদেশি। ইরানের তুরুপের তাস, যুদ্ধবিরতির মাঝেই বিশেষ অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। এবং সর্বশেষ জানাবো, মহররমের শুরুতে হবে খামেনির জানাজা ও দাফন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আবারও শুরু ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলা। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এক দেশ আরেক দেশের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানে মার্কিন হামলার জবাব হিসেবে পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের কি শেষ হবে? সকালে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশম দ্বীপে হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে খবর। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর ক্ষেত্রেও একই ধরনের বক্তব্য দেয় মার্কিন সামরিক বাহিনী এই সেন্ট্রাল কমান্ড। এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানায় তেহরান। ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে পাল্টা হামলা পরিচালনা করে ইরানের সামরিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায় তারা একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা পরিচালনা করে। আইআরজিসির মধ্যে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়। এমনকি এই অঞ্চলের একটি দেশে অবস্থিত একটি হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু করে ইরান। তবে আইআরজিসির এমন দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টকমের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে করা এক বিবৃতিতে সেন্টকম আরও জানায়, মার্কিন বাহিনীর উপর ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের অযাচিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। নতুন করে এই হামলা ও পাল্টা হামলা আবারও শুরু হয় যখন মার্কিন বাহিনী তেল বহনকারী একটি ইরানি ট্যাঙ্কারে আঘাত হানে। ইরানি ট্যাঙ্কারটিতে মার্কিন বাহিনীর হামলার পর ট্যাঙ্কারটির ইঞ্জিন ডুবে ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার পরই ইরানের আইআরজিসি ও নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন স্টাইল জাহাজে হামলা চালায়। দীর্ঘ 6 সপ্তাহের বেশি সময় ধরে চলা আলোচনায় কোনো আশাব্যঞ্জক ফলাফল না দেয়ায় পুনরায় সংঘাতে লিপ্ত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মূল কারণ হলো পারস্পরিক অনমনীয় অবস্থান। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাবের কারণে বারবার ব্যর্থ হচ্ছে আলোচনা ব্যর্থ হওয়াতে ইরানের নতুন করে হামলাও চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই। আর এর কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন শেষ হচ্ছে না। ইরান কোনো কাগজে বাঘ নয় যাকে ভেনেজুয়েলার মতো রাতারাতি শেষ করা যাবে। লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিরাপত্তাজনিত লক্ষ্য অর্জনের চেয়ে বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক করিন ক্লার্ক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আমি এটিকে ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখি না, আমি এটিকে বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ হিসেবে দেখি। বিচারিক জবাবদিহিতা এড়াতে তার যুদ্ধযন্ত্র চালু রাখা প্রয়োজন। তার ভাষায় যখন সঙ্গীত থেমে যায় তখন বসার জন্য একটি চেয়ার খুঁজতে হয়। আর নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ক্লার্কের মতে ওয়াশিংটন সমর্থন ছাড়া এই যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে রয়েছে। তিনি বলেন, মার্কিন সমর্থন ছাড়া এই যুদ্ধের ধারাবাহিকতা থাকবে না। নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ শুরু করতে রাজি করাতে পারেন, আবার প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে সেই চাপ উল্টো দিকেও প্রয়োগ করে যুদ্ধের অবসান ঘটাতে পারেন। বিশ্লেষক ক্লার্ক আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামরিক শক্তির সীমাবদ্ধতা বোঝা। তার মতে ইরান সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে না বা নতি স্বীকার করবে না। এটি এমন কোনো কাগজে বাঘ নয় যাকে ভেনেজুয়েলার মতো রাতারাতি ক্ষমতাচ্যুত করা সম্ভব। যখন ওয়াশিংটন এই বাস্তবতা উপলব্ধি করবে তখন যুদ্ধ বন্ধের পথও সহজ হবে। দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু 21, অধিকাংশই বিদেশি।
ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় আরও 40 জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আনুমানিক সকাল 8:50 দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকায় ফ্লোরিশ এস্টে হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। হোটেলটি একটি 5তলা ভবনের বেসমেন্টে অবস্থিত ছিল। আগুন পাশের মিশাকা ইন নামের আরেকটি হোটেলেও ছড়িয়ে পড়ে। দমকল কর্মকর্তারা জানান, খবর পাওয়ার পর 2টি ফায়ার ইঞ্জিন, 2টি ওয়াটার বাউজার, কুইক রেসপন্স ভেহিকল সহ একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটিতে প্রায় 40 জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। স্থানীয়রা জানান, অধিকাংশ অতিথি যখন ঘুমিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আতঙ্কে কয়েকজন ভবনের জানালা ভেঙে নিচে লাফিয়ে পড়েন। নিচে ম্যাট্রেস বেঁধে তাতে জীবন রক্ষার চেষ্টা করা হয়। হোটেলটির প্রায় 25টি কক্ষ ছিল বলে জানা গেছে। হোটেলটি বেড অ্যান্ড ব্রেকফাস্ট অনুমতিতে প্রায় 6টি কক্ষ চালানোর অনুমতি পেয়েছিল। অভিযোগ রয়েছে এর বাইরে বেসমেন্ট সহ অতিরিক্ত কক্ষ ব্যবহার করা হচ্ছিল। কর্তৃপক্ষ এখন যাচাই করছে হোটেলটি ফায়ার সেফটি নো অবজেকশন সার্টিফিকেট ছিল কিনা। এছাড়া ভবনটিতে মাত্র একটি প্রবেশ ও বের হওয়ার পথ ছিল বলেও জানা গেছে, যা উদ্ধার কাজে বড় বাধা তৈরি করে। হোটেলের এক কর্মী জানান, সকালে রান্নাঘরে বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। তিনি দ্রুত বিষয়টি বুঝতে পেরে সহকর্মীদের সতর্ক করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রত্যেক পরিবারের জন্য 2 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের মধ্যে 50,000 রুপির সহায়তার কথাও জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, দমকল, পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ও অন্যান্য সংস্থা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয় বহু মানুষকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। মহররমের শুরুতে হবে খামেনির জানাজা ও দাফন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া জিলহজ মাসের শেষে এবং মহররম মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান মিউনিসিপ্যালিটি সংস্কৃতি ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাফাকলিজাদেহ। অর্থাৎ আর মাত্র 2 সপ্তাহ পরেই ইরানের এই সর্বোচ্চ নেতা জানাজা ও দাফন প্রক্রিয়া হতে যাচ্ছে। ইরানের মেট্রোপলিটনগুলোর 52তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে তিনি একথা জানান। মোহাম্মদ আমিন তাফাকলিজাদেহ জানান, আইআরজিসির এই দাফন অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন তিনি নিজেই এবং এজন্য 3 দিনের একটি পিপলস প্যারেড বা শোক মিছিলের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিদায় অনুষ্ঠানের পর জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা হবে, যা তেহরানের অন্তত 24 ঘন্টা ধরে চলবে। রাজধানীতে 15 থেকে 20 মিলিয়নেরও বেশি মানুষের সমাগমের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাফাকলিজাদেহ তথ্য অনুযায়ী তেহরানের পর কোম এবং মাসদাহ শহরে জানাজা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন প্রদেশ থেকেও এই অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, আত্মীয়-স্বজনদের সুপারিশের ভিত্তিতে আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদের ইমাম রেজা মাজার ও পবিত্র রওজা শরীফে দাফন করা হবে। তেহরানের উপমেয়র বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, কাশ্মীর এবং পূর্ব ইসলামিক বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে কর্মকর্তা শোকার্তরা মাশহাদে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। ইরানের উপর ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর দিকে নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার পরিবারের কয়েকজন সদস্যও সে সময় নিহত হন এবং গত সপ্তাহে তেহরানে তাদের জন্য একটি অনুষ্ঠান করা হয়েছিল। এর আগে তেহরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের প্রধান মোহসেন মাহমুদ বলেছিলেন, খামেনির জানাজা অনুষ্ঠান হবে এমন একটি বৈশ্বিক অনুষ্ঠান যা ইসলামী বিশ্ব এবং ইরানের ইতিহাসে নথিবদ্ধ হয়ে থাকবে। আমরা এরই মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইরাকের মতো অন্যান্য দেশ থেকে নিবন্ধন এবং প্রস্তুতি প্রকাশের বিষয়টি লক্ষ্য করছি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। 2026 সালের 28 ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত 36 বছর 6 মাস এই পদে ছিলেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।